বাবা হসপিটালে ভর্তি হওয়ার পরেও হসপিটাল, ঘর, প্র্যাকটিস তিনটেকেই একসাথে বজায় রাখতে হয়েছে। কারণ একদিকে ছিল বাবার জীবন, একদিকে ছিল বাবার স্বপ্ন। দুটোকেই আগলে রাখার জন্য আমাকে প্র্যাকটিসে যেতে হয়েছে। বাবার হাত ধরেই ফুটবলে আসা, বাবার স্বপ্নটা পূরণ করার জন্যই আমি ফুটবল খেলছি এখনও পর্যন্ত। বাবা 10 তারিখ মারা যাওয়ার পরে, দাহ করে আসার পরে 11 তারিখ সকালটা ওঠার পরে আমাকে মা এই কথাটা বলে কাঁদতে কাঁদতে যে বাবা যাই করিস না কেন, বাবার স্বপ্নটা ফেলে রাখিস না, বাবার স্বপ্ন পূরণ কর। ফুটবল কি শুধুই 90 মিনিটের খেলা? না, এর বাইরেও থাকে একটা কমিটমেন্টের গল্প, আত্মত্যাগের গল্প, আর না পাওয়া অসংখ্য যন্ত্রণার গল্প। ঠিক তেমনই এই বেলেঘাটার তরুণ ফুটবলার রোহিত দাসের গল্পটাও এরকম। काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। আরএফডিএলে ডায়মন্ড হারবারের হয়ে খেলা রোহিতের বাবা পেটে সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। পরিবারের দাবি অনুযায়ী প্রায় 15 দিন ধরে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে লক্ষ লক্ষ টাকা খরচ করেও ভুল চিকিৎসার কারণে বাবাকে বাঁচানো যায়নি। বাবার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই বাবার স্বপ্ন পূরণ করতে কলকাতা লিগ খেলার জন্য সারদান সমিতিতে সই করেছেন রোহিত। অশৌচের কাঁচা খুলেই হাতে তুলে নিয়েছিলেন অনুশীলনের জার্সি। বাবার শেষকৃত্যের পরের দিন মা শুধু একটা কথাই বলেছিলেন, ফুটবলটা ছাড়িস না। এখন বাবার ছোট্ট কারখানার দায়িত্বও সামলাচ্ছেন রোহিত, পাশাপাশি চালিয়ে যাচ্ছেন নিজের ফুটবলের লড়াইও। এটাই ফুটবল, শুধু 90 মিনিটের খেলা নয়, স্বপ্ন, দায়িত্ব আর অদম্য মানসিক শক্তির আরেক নাম। রোহিত, তুমি সারদানে সই করেছো, আমরা দেখেছি যে তুমি একটা তোমার যখন অশৌচ প্রক্রিয়া চলছিল তখনই তুমি সারদানে সই করেছো। কি হয়েছিল বাবার, অ্যাকচুয়ালি কি হয়েছিল যে হঠাৎ করে চলে গেলেন? অ্যাকচুয়ালি বাবা 1.5 মাস ধরে ভর্তি ছিল হসপিটালে। তো 1.5 মাস ধরে ভর্তি থাকার কারণে একটা ভুল অপারেশন হয় আমার বাবার, ভুল ট্রিটমেন্ট হয়। ওই কারণে এখান থেকে আমরা অন্য হসপিটালে নিয়ে যাই। তো ওখানে একটু রিকভারি হতে হতে হঠাৎ বাবা বিপি ফল্ট করে আমাদেরকে ছেড়ে চলে যান। তো তারপরে আমরা জানতে পারি বাবার সেপ্টিসেমিয়া বলে একটা রোগ হয়ে গেছিলো। যেইটুখানি আমরা বুঝি যে বাবার চাপা জন্ডিস ছিল, ওই অবস্থায় বাবাকে একটা ওপেন সার্জারি করে দেয়। জন্ডিস থাকা অবস্থায় একটা ওপেন সার্জারি করে দেয়। জন্ডিসে যেহেতু দাঁতও অনেকে তোলা যায় না, সেক্ষেত্রে একটা ওটি হয়ে গেল। আর ওটি বলতে মারাত্মক, পুরো ওপেন সার্জারি, পেটটা পুরোটা কাটা, মানে আমরা বিভীষিকা অবস্থায় এমন হয়ে গেছিলো। তারপরে বাবাকে যখন হারাই তো আর কিছু করার ছিল না আমাদের কাছে। মানে একটা ভুল চিকিৎসা ব্যবস্থার একটা ভুল চিকিৎসার কারণে আমি আমার বাবাকে হারিয়ে ফেলি। এবং এই যে চিকিৎসার মধ্যে তো প্রচুর অঙ্কের টাকা খরচা, যে এত দিন ভর্তি ছিলেন তোমার বাবা, ঠিক আছে, এই অর্থের যোগানটা কীভাবে আসছিল, মানে কী রকম প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, অর্থ বলতে আমাদের সেরকম কিছুই নেই। আমার বাবার একটা ছোট কারখানা ছিল, নিম্নতম, মানে আমরা যেটুকানি খেয়ে বেঁচে থাকতে হয় ওইটুকানি আমরা ছিলাম। তো এইটা হওয়ার পরে আমার 2-3 মামা আছে, 3টে মামা আমাকে বলে যে ঠিক আছে, যখন বেসরকারি হসপিটালে ভর্তি হবে দে, আমরা সব করব। তো ইভেন ওইখান থেকে ট্রান্সফার করার পরে যাবতীয় যত টাকা পয়সা লেগেছে সব আমার মামারাই দেয়। কতদিন ভর্তি ছিলেন? প্রায় 1.5 মাস। প্রচুর টাকা, কত টাকা খরচা হয়? প্রচুর টাকা বলতে প্রায় কম করে হলেও 36 লাখ টাকার মতন খরচা হয়। ইভেন এখনও পর্যন্ত এই বেসরকারি হসপিটালে আমাদের কাছে টাকা পাবে, এখনও পাবে। আমাদের কাছে নেই, মামার কাছেও এখন সেরকম নেই। মামারা টাইম চেয়েছে, মামারা বলেছে আমাদেরকে কিছুদিন টাইম দিন, আমরা জোগাড় করছি, করে দেব। মামারাই করেছে যা খরচা করার। আমাদের কাছে তো সেরকম হলে আমার মা খুব জোর হলে 70 থেকে 1 লাখ টাকা মামাদের হাতে দিয়ে যায়। তারপরে যাবো তো এই যে এত টাকা আমার মামারাই দিয়েছে। তুমি ফুটবল খেলে যেটুকু করতে পেরেছো সেটা? আমি ফুটবল খেলে যেইটুকুনি টাকা করতে পেরেছি সেইটুকুনি মায়ের হাতে দিয়েছিলাম, ওইটা নিয়েই মা মামাদের হাতে দিয়েছিল। রোহিত, আমি জানি যতটুকু তুমি ডিএইচএফসিতে ছিলে, কিন্তু তোমার ফুটবল কেরিয়ারটা কীভাবে শুরু হয়েছিল এবং কারা কারা তোমাকে সাপোর্ট করেছে এবং কীভাবে তোমার জার্নিটা স্টার্ট হয়েছিল সেটা যদি একটু বলো। বলতে গেলে বাবা ছোটোবেলা দিয়ে নিয়ে যেত নিজেই, আগে বল প্র্যাকটিস করাতো, দৌড়াতো।
তো তারপরে আমি এখানে একটা ক্যাম্পে প্র্যাকটিস করি, বেলেঘাটা কিশলয় বলে। ওখানে মলয় স্যার এবং সঞ্জয় দা বলে একজন আছে, মানে কোনো টাকা পয়সা ছাড়াই বিনামূল্যে প্র্যাকটিস করায়। ওখান থেকেই আমার দৌড় শুরু। ওখান থেকে ফার্স্ট কলকাতা লিগ আমি খেলি, 5th ডিভিশন, 4th ডিভিশন, 3rd ডিভিশন, 3 বছর আমি ওই ক্লাবের হয়ে খেলি বেলেঘাটা কিশলয় দিয়ে। তারপরে আমি AD14 যাই বেহালাতে। AD14 গিয়ে অভিষেক দা, ঋষিদার হাত ধরে আমি আমার জার্নি স্টার্ট করি। এই অভিষেক দা, ঋষিদাই আমাকে তুলে নিয়ে আসে, DHFCতে খেলায়, RFDL এ খেলায়, অনবরত সুযোগ দিয়ে যায়। আমার ভুল ত্রুটি যাই হোক না কেন আমাকে বকে। আমার মানে দাদা তো নেই, আমার দিদিরা আছে, আমার দাদাদের কাজটা এই দুজন মিলেই করে, অভিষেক দা, ঋষিদা। আমাকে খুব ভালোবাসে, ভালোবাসার সময় ভালোবাসা দেয়, আর যখন বকার সময় বকা দেয়। এই করেই আমাকে করেছে। বাড়িতে কে কে আছেন তোমাদের, কতজনের? আমার মা আছে, আমার 3 দিদি, বাবা তো মারা গেছে। আমার 3 দিদি, 2 দিদি শ্বশুরবাড়িতে থাকে, 1 দিদি আর ভাগনা আমার সাথে থাকে শুধু। আমি, আমার মা, এখন আমার মা, আমি আর আমার দিদি, আমার ভাগনা থাকে। সেক্ষেত্রে এর মধ্যে তুমি তোমার ফুটবলে এটা কীভাবে নিয়ে গেছো, মানে প্রক্রিয়াটা চালিয়ে নিয়ে গেছো? বা হ্যাঁ, আমি DHFCতে ছিলাম এই বছর RFDL-এ, কিন্তু বাবা হসপিটালে ভর্তি হওয়ার পরেও হসপিটাল, ঘর, প্র্যাকটিস তিনটেকেই একসাথে বজায় রাখতে হয়েছে। কারণ একদিকে ছিল বাবার জীবন, একদিকে ছিল বাবার স্বপ্ন। দুটোকেই আগলে রাখার জন্য আমাকে প্র্যাকটিসে যেতে হয়েছে। মানে এর মধ্যে দিয়েও এই হাসপাতালে যতদিন ছিলেন তার মধ্যেও প্র্যাকটিসে তুমি গিয়েছো? হ্যাঁ, আমি বাবা যতদিন ভর্তি ছিল আমি প্র্যাকটিস করেছি, করার পরে বাবার কাছে যেতাম, ট্রিটমেন্ট কী হচ্ছে না হচ্ছে ওইটা দেখার পরে আবার ঘরে আসতাম। আসার পরে আমাদের যে কারখানাটা আছে ওখানে গিয়েও দেখতে হতো যে কে কী করছে না করছে। কারখানা দেখতে। হ্যাঁ। এবং সেক্ষেত্রে বাবাকে চাইতেন যে ফুটবলার হওয়ার যে স্বপ্ন? 100বার। বাবা ছোটোবেলা দিয়ে, বাবা তো কোনো দিন মানে ভালো জায়গায় খেলতে পারেনি, পয়সার অভাবে, দারিদ্রতার অভাবে বাবা ভালো জায়গায় খেলতে পারেনি। মাঠ ছোট, আমাদের পাড়াপড়শি মাঠেই খেলেছিল। বাবার জন্য কি ফুটবলে আসা? হ্যাঁ, বাবার হাত ধরেই ফুটবলে আসা। বাবার স্বপ্নটা পূরণ করার জন্যই আমি ফুটবল খেলছি এখনো পর্যন্ত। এবং সেক্ষেত্রে তো এই যে গোটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো অস্ত্রোপচার হয়েছে, প্রচুর নিশ্চয়ই রক্ত বা আদার্স জিনিস, ওষুধপত্র, সেই সমস্ত কিছুরও তো প্রয়োজন হয়েছে। সেইগুলোর জোগান করলে কীভাবে? সেগুলোর জোগান আমরা তো আর জানি না কটা ব্লাড চলেছে না চলেছে, ব্লাড, PPFT এইসব নিয়ে, প্লাজমা নিয়ে। ওরা আমাদেরকে বলে যে 40টা ব্লাড চলেছে, 40 বোতল? 40টা টোটাল। তো আমাদেরকে বলে যে ডোনার লাগবে, কার্ডে চলবে না। তো আমরা ডোনার, সেই জন্য ডোনার দিয়েছে? আমার বন্ধু বান্ধব ছিল, প্রচুর বন্ধু বান্ধব গেছে, আমার ফ্যামিলি গেছে, আমার ফ্যামিলির আত্মীয় স্বজন গেছে, পাড়ার বাবার বন্ধুরা গেছে, আমার বন্ধু বান্ধবরা তো প্রচুর বন্ধু বান্ধবরা গেছে। সেক্ষেত্রে তুমি সারদানের সই করলে, দেখা গেল একদম অশৌচের কাছা পরেই সারদানের সই করলে, এই মনের জোরটা কোথা থেকে পেলে? আমার মনের জোর বলতে গেলে আমার মা আর আমার বাবা হারানোর পরে 10 তারিখ বাবা মারা যায়। বাবাকে দাহ করার পরে আমি 11 তারিখ সকালে যখন ঘুম থেকে উঠি, আমার মা আমাকে একটাই কথা বলে, যাই করিস বাবার স্বপ্নটা কিন্তু পূরণ করিস। এই জন্য আমাকে আরও করা, এই জন্যই ফুটবলে, এই জন্যই আবার ফুটবলে আমার ফেরা। কারণ মা যেখানে ভেঙে পড়েনি, আমাকে বলছে যে বাবার স্বপ্নটা পূরণ করতে হবে, তো সেখানে আমি ভেঙে পড়ার তো কোনো কারণই নেই এখানে। এবং এর মধ্যেও তুমি সারদানের প্র্যাকটিসে যোগ দিয়েছো? হ্যাঁ, আমি এর মধ্যেও সারদানের প্র্যাকটিসে জয়েন করেছি, সারদানে প্র্যাকটিস করেছি। যখন অশৌচের কাছাটা খুলে প্র্যাকটিস কিটটা বা প্র্যাকটিস জার্সিটা নিলে হাতে, সেই মুহূর্তটা কি মনে হয়েছে? তখন একটাই জিনিস চোখে ভেসে উঠছিল, বাবা একসময় বলেছিল যে তোকে আমি ভালো জায়গায় খেলতে দেখতে চাই। তো ওইটাই আমার চোখে ভেসে উঠছিল। হয়তো বাবা আমাকে সামনাসামনি দেখতে পাচ্ছে না, কিন্তু ওপর দিয়েতে আমি চাই আমাকে দেখুক, আমি বাবার জন্যই এটা করছি। এটাই চোখে ভেসে ওঠে যে বাবা বলেছিল আমাকে। যখন জার্সিটা পরলে, ওইটা কাছাটা খুলে যখন জার্সিটা পরলে, তখন পিছন ফিরে আর তাকাওনি? না, পিছন ফিরে তাকানোর মতন আর নেই। জার্সিটা পরার পরেই আমার প্রথম লক্ষ্য ছিল বাবার স্বপ্নগুলো এবার পূরণ করতেই হবে। সেক্ষেত্রে তো প্রচুর সাপোর্ট পেয়েছি আমি। বাবা কি বলেছিলেন, কোথায় দেখতে চান তোমাকে? বাবা আমাকে বলেছিল কলকাতার যে কোনো বড় টিমে, ইস্টবেঙ্গল, মোহনবাগান টিমে, যে কোনো টিমে খেলতে, বিশেষ করে ইন্ডিয়া টিমের জার্সি যাতে আমি পরতে পারি, এটা বলেছিল। 3 প্রধানের মধ্যে 3 প্রধানের মধ্যে 1 প্রধান যে কোনো জার্সি পরো।
ইন্ডিয়া খেলো, এটা আমি দেখতে চাই। আমার আশীর্বাদ রয়েছে তোমার সাথে। ইভেন যেদিন বাবা মারা যায় তার আগের দিন 9 তারিখে যখন বাবার জ্ঞান ছিল, বিপিটা ড্রপ করা অবস্থায় জ্ঞান ছিল, তখন পর্যন্ত আমি গিয়ে বলেছি যে বাবা আমি সই করছি একটা ক্লাবে। তখনও পর্যন্ত বাবা ঘাড় নাড়িয়েছে। তুমি ক্লাবে সই করছো সেটা তোমার বাবাকে বলেছিলেন? আমি বলেছিলাম আমার বাবাকে যে আমি ক্লাবে সই করছি, দাদারা আমাকে সাপোর্ট করছে প্রচুর, আমি সই করছি। বাবা তখন ঘাড় নাড়িয়েছে। আমি বললাম তুমি আমার খেলা দেখতে যাবে তো? বাবা তখনও পর্যন্ত আমাকে ঘাড় নাড়ায়, কিন্তু 10 তারিখে আমি আর আমার বাবাকে দেখতে পাইনি। কলকাতা লিগে সারদানের হয়ে নামছো, মাঠে নামবে, সামনে নিশ্চয়ই বাবার ছবিটা ভেসে উঠবে, কিন্তু আবেগকে রেখে তো ফুটবল হয় না। মাঠে যখন তুমি নামবে তোমার লক্ষ্য কী থাকবে? প্রথম আমার লক্ষ্য থাকবে আমার টিমকে জয় করা, আমার টিমকে এগিয়ে নিয়ে যাওয়া। তারপরে আমার বাবার লক্ষ্য থাকবে, আমি আমার খেলাটা দেবো, আমার টিমকে জয় করব, তারপরে আমার বাবার লক্ষ্যকে আমি জয় করব। এত কিছুর পরও, এত কষ্টের পরও মা তোমাকে বলেছিলেন যে না তুই খেল? হ্যাঁ, বাবা 10 তারিখ মারা যাওয়ার পরে, দাহ করে আসার পরে 11 তারিখ সকালটা ওঠার পরে আমাকে মা এই কথাটা বলে কাঁদতে কাঁদতে যে বাবা যাই করিস না কেন, বাবার স্বপ্নটা ফেলে রাখিস না, বাবার স্বপ্ন পূরণ কর। বেস্ট অফ লাক তোমার ফিউচারের জন্য, এবং আগামী দিন আরও শুভ হোক, এটুকু আমাদের পক্ষ থেকে, এক্সট্রা টাইমের পক্ষ থেকে সবসময় কামনা থাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রোহিত বলল যে যেদিন ওর বাবা চলে গেলেন, ওকে দাহ বা ওনার বাবাকে দাহ করে আসার পরও আপনি বলেছিলেন যে ফুটবলটা খেল। এটা কেন বলেছিলেন? এই শক্তিটা কোথা থেকে পেলেন? আপনার মনের জোরটা তো কোথা থেকে? ওর বাবার থেকে। ওর বাবা খুব সহ্য শক্তি, খুব লড়াই করে উঠে এসেছিল ওর বাবা। ওর বাবা সবসময় চাইতো ছেলে একটা জায়গায় আসুক, মানে বলটা নিয়ে এগিয়ে যাক। রোহিতের অনেক স্বপ্ন বল নিয়ে এগাবে, ওর বাবারও আর আমারও খুব ইচ্ছা যে বলটা নিয়েও এগিয়ে আরও বড় হোক, আরও ভালো খেলুক, দেশের জন্য খেলুক, এইটাই আমার ইচ্ছা, ওর বাবারও ইচ্ছা। ওই জন্য এই শক্তিটা পেয়েছি, ওই জন্যই আমি বলেছি তুমি তোমার বল নিয়ে থাকো, তোমার বাবাকে আমি দেখছি, আমি হসপিটালে যাচ্ছি, কিন্তু তুমি বলে প্র্যাকটিস দাও। বলে তার মাঝেও বলেছিলেন? তার মাঝেও আমি বলেছি তুমি তোমার প্র্যাকটিসে যাও, বলটা নিয়ে তুমি থাকো। কিন্তু যখন চলে গেলেন তখন তো আপনাদের তো যেটুকু শুনলাম যে একটা কারখানার রয়েছে, সেক্ষেত্রে এই এত টাকা খরচা হয়েছে, সেই এত কিছু অভাবের মাঝেও কেন ফুটবলকেই আবার ফিরিয়ে নিয়ে এলেন? ফুটবল হচ্ছে আমার ছেলের, মানে কি বলবো, আমার ছেলের আত্মা ফুটবল। ছোটো থেকেই আমার ছেলের ফুটবল আত্মা। ওর বাবাও খেলতো, মানে অত বড় জায়গায় যেতে পারেনি। হ্যাঁ, ওই জন্য আমি বলছি আমার ছেলের যে আত্মাটা, তাকে আমি নষ্ট করতে চাই না, এইটা নিয়ে আমার ছেলে এগাক। এবং যখন উনি বেঁচেছিলেন কি বলতেন? ছেলের খেলা দেখে কি বলতেন? ছেলের খেলা থেকে উৎসাহিত হতো, খুব ভালো হতো। বলতো যে আমি যেটা পারিনি আমার ছেলে সেটা করে দেখাচ্ছে, এটাই ওর বাবা বলতো। ওর বাবা খুব আনন্দিত হতো, সবাইকে বলতো, বন্ধুবান্ধব, দেখ দেখ আমার ছেলে খেলছে, এটা বলতো। কলকাতা লিগের একটি দলের হয়ে ও নামতে চলেছে, কিন্তু হয়তো উনি দেখছেন, ওপর থেকেই দেখছেন, দেখতে পেলেন না। এইটা কত বড় আক্ষেপ! মানে প্রচণ্ড আক্ষেপ, মানে এত বড় আক্ষেপ বলা যায় না। যে মানুষটা চেয়েছে যে আমার ছেলে খেলে একটু নাম হবে, আমার ছেলের ভালো ইয়ে হবে, সে যে দেখতে পাচ্ছে না, এর থেকে কষ্টের আর কিছু নেই, এর থেকে দুঃখেরও আর কিছু নেই, যে সে মানুষটা দেখতে পাচ্ছে না, কিন্তু উপর থেকে ছেলেকে আশীর্বাদ করছে যে আমার ছেলে খেলছে, নাম হোক, বড় হোক, ব্যাস এইটুকুনি চাই, আর কিছু না। যে আমার ছেলে খেলে নাম করুক, যে ক্লাবের হয়ে খেলুক, যাতে নামটা করুক, ছেলে ভালো করে খেলুক। 5 বছর পর কোথায় দেখতে চান ছেলেকে? আরও বড় জায়গায় দেখতে চাই আমার ছেলেকে। বাবার স্বপ্নটা পূরণ করতে। হ্যাঁ, ওর বাবার স্বপ্নটা যাতেও পূরণ করে, আরও বড় জায়গায় দেখতে চাই। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।